সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমরা আজকে শুরু করছি ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ। মূলত অ্যালিফ্যাটিক যৌগের নামকরণ আমরা শিখব। ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামের তিনটি অংশ: প্রথম শব্দমূল, দ্বিতীয় প্রত্যয়, তৃতীয় উপপদ। শব্দমূল বা ওয়ার্ড রুট, প্রত্যয় বা সাফিক্স, উপপদ বা প্রেফিক্স। জৈব যৌগের নাম এই তিনটে অংশ দিয়েই তৈরি। ধরা যাক কারো নাম শ্রী সুব্রত সেন। এখানে নামের মূল অংশ সুব্রত, শ্রী এটা প্রেফিক্স, আর সেন হলো সাফিক্স। ঠিক তেমনি জৈব যৌগেরও নামের তিনটে অংশ থাকবে। মূল অংশের আগে থাকবে প্রেফিক্স এবং পরে থাকবে সাফিক্স। এবার আমরা জৈব যৌগের শব্দমূল বা ওয়ার্ড রুট নিয়ে বিস্তারিত আলোচনা করব। শব্দমূল। শব্দমূল, যাকে আমি এখানে নামের মূল অংশ বলছি, এটা মূলত জৈব যৌগের প্রধান কার্বন শৃঙ্খলে অর্থাৎ মূল কার্বন শৃঙ্খলে উপস্থিত কার্বন সংখ্যা থেকে আসে। আমরা এ ব্যাপারে উদাহরণ সহ বিশদে আলোচনা করব। দেখো, জৈব যৌগের যদি এক কার্বন সম্পন্ন হয় তার শব্দমূল মিথ, 2 কার্বন হলে ইথ, 3 কার্বন হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক, 11তে আনডেক, 12তে ডোডেক, 13তে ট্রাইডেক, 14তে টেট্রাডেক, তারপর পেন্টাডেক, হেক্সাডেক, হেপ্টাডেক। দেখো, নামের খুব সুন্দর একটা নিয়ম কিন্তু আছে। যেমন 20তে যদি আমরা বলি আইকস, 21 হবে আনকস, ডোকস, ট্রাইকস, টেট্রাকস ইত্যাদি। তো জৈব যৌগের দীর্ঘতম কার্বন শৃঙ্খল যতগুলো কার্বন থাকবে, দীর্ঘতম কার্বন শৃঙ্খলে যতগুলি কার্বন থাকবে, তার উপরে কিন্তু আমাদের এই ওয়ার্ড রুট নির্বাচন করতে হবে। যেমন জৈব যৌগে যদি একটা কার্বন হয় তাহলে এর নামের মূল অংশ হবে, ওয়ার্ড রুট হবে মিথ। যদি 2 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হয় তাহলে নাম হবে ইথ। যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে ওয়ার্ড রুট হবে প্রোপ। ধরা যাক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 12 কার্বন বিশিষ্ট কোনো জৈব যৌগ যদি থাকে তার ওয়ার্ড রুট হবে তাহলে ডোডেক। তার ওয়ার্ড রুট হয়ে যাবে আমাদের ডোডেক। আমরা ওয়ার্ড রুট কিভাবে এর সঙ্গে প্রত্যয় ইত্যাদি যুক্ত করে কিভাবে মূল নাম আসবে, জৈব যৌগের নাম আসবে, আমরা দেখছি। পরবর্তীকালে আমরা দেখছি, উদাহরণ সহজে দেখছি। এরপর আমরা
জৈব যৌগের নামের দ্বিতীয় অংশ হচ্ছে প্রত্যয় নিয়ে আলোচনা করছি। দেখো, প্রত্যয় মূলত জৈব যৌগের কার্বন শৃঙ্খল সম্পৃক্ত না অসম্পৃক্ত তা বোঝাতে ব্যবহার হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি যদি কোনো কার্বনে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে তাহলে সেই রকমের জৈব যৌগকে আমরা বলি স্যাচুরেটেড বা সম্পৃক্ত যৌগ। কিন্তু যদি কোনো জৈব যৌগের কার্বনে যদি কার্বন চেনে যদি কোনো দ্বিবন্ধন বা কোনো ত্রিবন্ধন, যেমন অর্থাৎ এই যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন এরা কিন্তু অসম্পৃক্ত যৌগ। তো আমরা বলছি প্রত্যয় মূলত দুই প্রকার, একটা প্রধান প্রত্যয় আর একটা অপ্রধান প্রত্যয়। প্রধান প্রত্যয় জৈব যৌগটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা বোঝাতে ব্যবহার করা হয়। যদি সম্পৃক্ত বা স্যাচুরেটেড হয় তখন আমরা সেই জৈব যৌগের প্রত্যয় হবে এন, তার নামের প্রত্যয় আসবে এন। আর যদি অসম্পৃক্ত হয় এবং সেক্ষেত্রে যদি ডবল বন্ড থাকে, একটি ডবল বন্ড থাকে, তখন তার প্রত্যয় হবে ইন, তখন তার প্রত্যয় হবে ইন। যদি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ততা থাকে তখন তার প্রত্যয় হবে আইন, তখন তার প্রত্যয় হয়ে যাবে আইন। এই হলো প্রধান প্রত্যয়। তবে প্রধান প্রত্যয় যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু শব্দমূলের সাথে একটি আকার যুক্ত হয় বা এ অক্ষরটি যুক্ত হয়। যেমন 4 কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন হয় তবে তার নামের মূল অংশ হবে বিউট, তখন তার ওয়ার্ড রুট হবে বিউট। কিন্তু যদি 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, যেমন এতে যদি দুটো ডাবল বন্ড থাকে তাহলে এর প্রত্যয় হয়ে যাবে ডাইন, প্রত্যয় হবে ডাইন। যেহেতু এই প্রত্যয়টি ডি অক্ষর দিয়ে শুরু তাই এর নামটা হবে বিউটা, ওয়ার্ড রুট যেটা সেটা হয়ে যাবে বিউটা, মূল এটা হবে বিউটা। আমরা এবার অপ্রধান প্রত্যয় নিয়ে একটু কথা বলি। জৈব যৌগ কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ থাকতে পারে, সেই গ্রুপগুলো যেমন অ্যালকোহল গ্রুপগুলো হতে পারে অ্যালকোহল, তখন এর প্রত্যয় হবে অল। এগুলো হলো অপ্রধান প্রত্যয়। যদি জৈব যৌগের কার্যকরী মূলকটি একটি অ্যালডিহাইড শ্রেণীর হয়, অ্যালডিহাইড শ্রেণীর হয়, তখন এটা হবে অ্যাল। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যদি হয়, কার্বক্সিলিক অ্যাসিড, তখন এটা হয়ে যাবে উইক অ্যাসিড।
ওইক অ্যাসিড। তো এই ধরনের প্রত্যয়গুলো অল, অ্যাল, ওইক অ্যাসিড, ওন, ওইল ক্লোরাইড, এই যে প্রত্যয়গুলো, এগুলো অপ্রধান প্রত্যয় এবং সেকেন্ডারি সাফিক্স বলি আমরা। এই অপ্রধান প্রত্যয়গুলি জৈব যৌগে কার্যকরী গ্রুপ থাকলেই কিন্তু আমরা এই অপ্রধান প্রত্যয়গুলো ব্যবহার করে থাকি। এরপর আমরা আসছি উপসর্গ। জৈব যৌগের নামকরণে যে উপসর্গ বা উপপদ বা প্রেফিক্স ব্যবহার হয়, দেখো এই উপসর্গ বা প্রেফিক্সকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রধান উপসর্গ, আর একটা হচ্ছে অপ্রধান উপসর্গ। প্রধান উপসর্গ কোনগুলো? প্রধান উপসর্গ হলো জৈব যৌগটি মুক্ত শৃঙ্খল না বদ্ধ শৃঙ্খল। আমরা মূলত যে হাইড্রোকার্বনের কথা আমরা এখানে বলছি, সেই হাইড্রোকার্বনটি মুক্ত শৃঙ্খল হতে পারে, আবার বদ্ধ শৃঙ্খলও হতে পারে। ধরা যাক এই জৈব যৌগটি এর নামের মূল অংশ বিউট, যেহেতু 4 কার্বন, কিন্তু এই যৌগটি এটারও ওয়ার্ড রুট বিউট, কিন্তু এই যৌগটি হচ্ছে একটি মুক্ত শৃঙ্খল যৌগ। এর দুই প্রান্তের যে কার্বন পরমাণু, এরা কিন্তু মুক্তভাবে আছে। কিন্তু এই যৌগটি একটি বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ। এই জৈব যৌগের নামের আগে একটি সাইক্লো কথাটি যুক্ত হবে। সাইক্লো, এই যে সাইক্লো প্রেফিক্স, এটা হচ্ছে প্রধান উপসর্গ। তারপরে এই যৌগটার নাম হবে বিউটেন, আর এই যৌগের নাম হবে, এটা হবে বিউটেন, আর এটার নাম হবে সাইক্লোবিউটেন। জৈব যৌগে কিছু অপ্রধান উপসর্গ থাকতে পারে, যেমন ইউপ্যাক পদ্ধতিতে কিছু কিছু গ্রুপ রয়েছে, যেমন ক্লোরো, ব্রোমো, আয়োডো, কি ধরো অ্যালকক্সি, যেমন মিথক্সি, ইথক্সি। এই যে গ্রুপগুলো, এদেরকে প্রতিস্থাপক হিসাবে আমরা গণ্য করি এবং এই গ্রুপগুলোর উল্লেখ আমরা প্রথমেই করে থাকি। এগুলো হচ্ছে অপ্রধান উপসর্গ। অ্যালিফ্যাটিক যৌগের নামের যে এই অংশগুলো যদি আমরা সাজাই, অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগগুলোর নামটা যখন হবে, তখন কিভাবে হবে? প্রথমে আসবে আমাদের অপ্রধান উপসর্গ, তারপর আসবে প্রধান উপসর্গ, তারপর হবে শব্দমূল, তারপর প্রধান প্রত্যয়, তারপর অপ্রধান প্রত্যয়। তার মানে প্রথমে আসবে ক্লোরো, ব্রোমো ইত্যাদি, মিথাইল, ইথাইল, এই ধরনের উপসর্গ, অপ্রধান উপসর্গ।
তারপর আসবে যদি যৌগটি সাইক্লো হয় তাহলে সাইক্লো আসবে। তারপর শব্দমূল মিথ, ইথ, প্রোপ, বিউট ইত্যাদি এগুলো আসবে। তারপর আসবে প্রধান প্রত্যয়। আমরা প্রধান প্রত্যয় হিসেবে পড়েছি যদি এন, ইন, আইন এগুলো যদি থাকে সেগুলো আসবে। তারপর অপ্রধান প্রত্যয়, এটা দিয়ে কিন্তু নামটা শেষ হবে। তবে একটা জিনিস, নামের সবগুলো অংশ যে থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। নামের সবগুলো অংশ নাও থাকতে পারে, তবে শব্দমূল এবং প্রধান প্রত্যয় এই দুটো কিন্তু থাকবেই। শব্দমূল এবং প্রধান প্রত্যয় এটা কিন্তু থাকবেই। এবার আমরা দেখছি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের নামকরণ। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন আমরা যাদের সাধারণ নাম বলি অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে এবং কোনো দ্বিবন্ধন, ত্রিবন্ধন থাকবে না। এই যৌগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা সরল, একটা শাখাযুক্ত। আমরা আজকে মূলত সরল শৃঙ্খল হাইড্রোকার্বনের নাম করব। নেক্সট ভিডিওতে আমরা শাখাযুক্ত হাইড্রোকার্বনের নাম কিভাবে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা সরল শৃঙ্খল হাইড্রোকার্বনের নাম আমরা কিভাবে আসতে পারি। সরল শৃঙ্খল হাইড্রোকার্বনের নামের মূলত দুটো অংশ, একটা হচ্ছে ওয়ার্ড রুট, তার সঙ্গে আসবে আমাদের প্রাইমারি সাফিক্স, নামের মূল অংশ, তার সঙ্গে প্রধান প্রত্যয় এন আসবে এখানে। আমরা এখানে মূলত অ্যালকেনের নাম শিখছি, সেই জন্য আমাদের ওয়ার্ড রুট সেটা আসবে কার্বন সংখ্যা থেকে এবং প্রাইমারি সাফিক্স প্রধান প্রত্যয় সেটা কিন্তু এখানে শুধু এনই হবে। সরল শৃঙ্খল হাইড্রোকার্বনের সাধারণ নাম আমরা বলছি অ্যালকেন। অ্যালকেন, এখানে ওয়ার্ড রুট যেন অ্যালক যুক্ত প্রাইমারি সাফিক্স হচ্ছে এন, এরা মিলে হবে অ্যালকেন। তাহলে দেখো, আমাদের কার্বন সংখ্যা যদি এক হয়, এক কার্বন বিশিষ্ট যদি হয়, অর্থাৎ এই, তাহলে ওয়ার্ড রুট হিসেবে আসবে মিথ আর প্রাইমারি সাফিক্স হিসেবে আসবে এন, এটার নাম হবে মিথেন। এটার নাম হবে মিথেন। যদি দুই কার্বন হয়, এগুলো অবশ্যই হাইড্রোজেন। যদি দুই কার্বন বিশিষ্ট হয়, CH3 CH3, এভাবেও আমরা লিখতে পারি। এখানে ওয়ার্ড রুট হচ্ছে ইথ, যেহেতু কার্বন সংখ্যা 2, ওয়ার্ড রুট হবে ইথ, তাহলে এর নাম হবে ইথ প্লাস এন, ইথেন। যদি এমন হয় CH3 CH2 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 CH3, তাহলে এর ওয়ার্ড রুট কত হবে?
কার্বন অ্যাটম কতগুলো আছে? 1 টা, 2 টো, 3, 4, 5, 6। তাহলে নামের মূল অংশ ওয়ার্ড রুট যেটা, এখানে এটা হবে হেক্স। তার সঙ্গে এন প্রত্যয় যোগ হলো, তাহলে নাম হবে হেক্সেন। এর নাম হলো হেক্সেন। তো এইভাবে আমরা সরল শৃঙ্খল হাইড্রোকার্বনের ইউপ্যাক নাম আমরা বলতে পারি। যদি শৃঙ্খলে 7 টা কার্বন থাকে, তার নাম হবে হেপ্টেন, 8 থাকলে অক্টেন, 9 থাকলে ননেন, 10 থাকলে ডেকেন, 11 থাকলে আনডেকেন, 12তে ডোডেকেন, 15তে পেন্টাডেকেন, 17তে হেপ্টাডেকেন, অক্টাডেকেন, নোনাডেকেন, 23 ট্রাইকসেন, 24 টেট্রাকসেন, 25 পেন্টাকসেন। এইভাবে নামের কিন্তু খুব সুন্দর মিল আছে এবং বিষয়টা খুব সহজ। অর্থাৎ কার্বন সংখ্যা গুণে আমরা এখানে ওয়ার্ড রুট আমরা নেব, তার সঙ্গে জাস্ট সাফিক্সে এন জুড়ে দিয়ে ঠিক সন্ধি যেভাবে যুক্ত হয় সেইভাবে যুক্ত করে আমরা এই নামটা তৈরি করব। তাহলে সরল শৃঙ্খল হাইড্রোকার্বনের নাম নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে কোনো সমস্যাই নেই। কিন্তু এটা যদি শাখাযুক্ত হয়, তাহলে আমরা এখন শিখছি শাখাযুক্ত অ্যালকেনের নামকরণ। এই শাখাযুক্ত অ্যালকেনের নামকরণ করতে গেলে আমাদেরকে দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল খুঁজে বের করতে হবে, যা এক সরলরেখায় নাও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে দীর্ঘতম কার্বন শৃঙ্খল কিভাবে আমরা খুঁজে বের করতে পারি। আর একটা বিষয় দরকার, জানা দরকার, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালকিল গ্রুপের ইউপ্যাক স্বীকৃত নাম। অ্যালকিল গ্রুপ বিষয়টা কি এবং তার ইউপ্যাক স্বীকৃত নামই বা কি, এটা আমরা একটু আলোচনা করে আসি, তারপর আমরা লম্বা চেন প্রক্রিয়ায় যাব। অ্যালকিল গ্রুপের ইউপ্যাক নাম আমরা আগে দেখার চেষ্টা করি। দেখো, 1 কার্বন বিশিষ্ট এই যে অ্যালকেন আমরা একটু আগেই দেখলাম, এর নাম হলো মিথেন। একটা বন্ড যদি আমরা অসম্পূর্ণ রাখি, তাহলে এটাই হলো একটা অ্যালকিল গ্রুপ। যে কোনো অ্যালকেনের একটা হাইড্রোজেন বন্ডের জায়গায় সেই জায়গাটাকে যদি আমরা অসম্পূর্ণ করে রাখি, তাহলে সেটাই হবে একটা অ্যালকিল গ্রুপ। তো অ্যালকেন থেকে যেমন অ্যালকাইল এসছে, ঠিক এদের নামেরও সেই একই রকম। এখানে যে অ্যালক মানে যেন মানে ওয়ার্ড রুট যেটা থাকবে তার সাথে ওয়াইএল যুক্ত হবে। তো ওয়ার্ড রুট যদি এখানে আমাদের মিথ থাকে, 1 কার্বনের মিথ, তাহলে এটা হবে মিথাইল। এটা হবে আমাদের মিথাইল। যদি 2 কার্বনের হয় CH3 হলে এর নাম ইথেন। একে যদি আমরা অ্যালকিল গ্রুপ বানাই CH3 CH2 বন্ড ফাঁকা, এর ওয়ার্ড রুট ইথ, তাহলে এই গ্রুপটার নাম হচ্ছে ইথাইল। ক্লিয়ার হয়েছে সবার? এটা হচ্ছে ইথাইল গ্রুপ। এর নাম হলো ইথাইল। এরকম অনেক হতে পারে, কিন্তু আমি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুব বেশি ব্যবহার হয় এমন কিছু অ্যালকিল গ্রুপ নিয়ে আমি আলোচনা করছি। যদি 3 কার্বন হয় CH3 CH2 CH3, এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম প্রোপেন। এটা হলো প্রোপেন। কিন্তু আমরা যদি এখান থেকে
একটা হাইড্রোজেন অ্যাটম সরিয়ে দিই, দেখো এখানে কি কি ভাবে সরানো যেতে পারে। আমি যদি এই কার্বন থেকে সরাই, তখন এর নাম হলো প্রোপাইল। এর নাম হবে প্রোপাইল। কিন্তু 3 কার্বন বিশিষ্টই থাকলেও আমি যদি এখান থেকে একটা বন্ড অসম্পূর্ণ রাখি, এর নাম হলো আইসোপ্রোপাইল। এর নাম হবে আইসোপ্রোপাইল। এগুলো কিন্তু একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু নামকরণ কিছুতেই আয়ত্তে আসবে না। 4 কার্বন বিশিষ্ট কি কি হতে পারে দেখি। CH3, CH2, CH2, CH3। এটার নাম হলো বিউটেন। এটার নাম হলো বিউটেন। এখান থেকে কি কি অ্যালকিল গ্রুপ হতে পারে? এই প্রান্তীয় কার্বন একটা হাইড্রোজেন যদি অফ থাকে, তখন এর নাম হবে বিউটাইল। এর নাম হবে বিউটাইল। যদি থাকে এরকম, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন, এটা যদি অফ থাকে, তখন এর নাম হলো সেকেন্ডারি বিউটাইল, বা এস বিউটাইলও বলি আমরা, সেক বিউটাইলও বলি, সেক বিউটাইল। সেক বিউটাইল, এটা হলো সেক বিউটাইল। আবার দেখো, 4টে কার্বন, কিন্তু লং চেনে 4টে নেই। CH3, CH, CH2, CH3। এক্ষেত্রেও 4টে কার্বন, কিন্তু একটা বন্ড যেখানে অফ আছে সেটা এই কার্বন, এই কার্বন বা এই কার্বন, যে কোনো কার্বনে থাকতে পারে। একে বলি আমরা আইসোবিউটাইল। আইসো, একে বলি আমরা আইসো বিউটাইল। আবার যদি এই হাইড্রোজেনটা অফ থাকে, কেন্দ্রীয় হাইড্রোজেন, তাহলে কেমন হবে চেহারা? CH3, C, CH3, CH3 বন্ড। এটার নাম টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল, সংক্ষেপে আমরা লিখতে পারি টার্ট বিউটাইল। টার্ট বিউটাইল। এইরকম পেন্টাইল, আইসোপেন্টাইল, নিওপেন্টাইল, নানা ধরনের অ্যালকিল গ্রুপ আছে। আমি আমার আলোচনা আপাতত বিভিন্ন ধরনের অ্যালকিল গ্রুপ হিসেবে এখানেই আমরা সীমিত রাখলাম। তো মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল, বিউটাইল, সেকেন্ডারি বিউটাইল, আইসোবিউটাইল, টারশিয়ারি বিউটাইল, এদের কিন্তু অত্যন্ত ব্যবহার আছে। তবে মিথাইল, ইথাইল তো অত্যন্ত বেশি ব্যবহার আছে। এটা কিন্তু কিছুতেই ভুললে চলবে না আমাদের। নেক্সট আমরা আসছি আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ইউপ্যাক পদ্ধতিতে দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয়, এটা খুবই জরুরি। এখানে দীর্ঘতম মানে কিন্তু এই না যে সে একই সরলরেখায় থাকবে।
সরল শৃঙ্খলের ক্ষেত্রে দীর্ঘতম কার্বন শৃঙ্খল নির্ণয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শাখাযুক্ত যদি হয়, আমরা এখানে ছবিটাকে পরিচ্ছন্ন রাখার জন্য শুধু কার্বনগুলোকেই আমরা আঁকবো। দেখো, ধরা যাক এই কার্বন, 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 কার্বন। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬ দীর্ঘতম, এখানে কোনো সমস্যা নেই। ৬টা কার্বন আছে। কিন্তু এখান থেকে যদি একটা শাখা বেরিয়ে যায়, কার্বন, 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 কার্বন। এক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খল তাহলে কিভাবে দেখো? আমি যদি এই দিক দিয়ে গুনতে থাকি, তাহলে এই পথে আমার কটা হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬। যেকোনো প্রান্তীয় কার্বন থেকে যেকোনো প্রান্তীয় কার্বনে আমরা গুনতে থাকব। আমি যদি এইভাবে গুনি, তাহলে কার্বন সংখ্যা এই চেনে কতগুলো আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমরা যদি আবার এইভাবে গুনি, এই পথে যদি আমরা গুনি, তাহলে এখানে কটা হবে? এখানে হবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খলের লাইন। তাহলে এই এই যে আমাদের হাইড্রোকার্বন, এর নামের মূল অংশ অর্থাৎ ওয়ার্ড রুট, সেটা কিন্তু হয়ে যাবে অক্ট। অক্ট হবে এটা আমাদের। এখানে দীর্ঘতম কার্বন চেন, লং চেনে কার্বন সংখ্যা আমাদের ৮টা এবং নামের মূল অংশ কিন্তু এটা অক্ট দিয়ে হবে। আচ্ছা, আমরা যদি খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এই পথে হচ্ছে কটা হবে? এই পথে কটা হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এখানে আমরা পেলাম ৬টা। এই পথে হলো আমাদের, এই পথে হলো ৬টা। এই পথে কটা হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই পথে ৮টা হলো। এই পথেও কিন্তু আমাদের ৮টাই হবে। এই পথে যদি আমরা যাই, তাহলে ৮টা হবে। আর এই পথে হবে, আমরা দেখব এই পথে। এই দিক দিয়ে গিয়ে, এই দিক দিয়ে গিয়ে এই পথে যাচ্ছি আমরা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই কার্বনে গিয়ে ১০। তার মানে আমরা দীর্ঘতম কার্বন শৃঙ্খল আমরা পেলাম ১০টা। অর্থাৎ এর নামের ১০ হবে দীর্ঘতম কার্বন শৃঙ্খল এবং এর নামের মূল অংশ যেটা, সেটা হবে ডেক। সেটা হলো আমাদের ডেক। তো এই হলো আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খল খুঁজে পাওয়ার পদ্ধতি। আমরা আজকে দীর্ঘতম কার্বন শৃঙ্খল পর্যন্তই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। নেক্সট ভিডিওতে আমি আরো কিছু আমরা শাখাযুক্ত কার্বন শৃঙ্খল, মানে শাখাযুক্ত হাইড্রোকার্বনগুলো, অ্যালকেনগুলোর কিভাবে নাম করতে হয়, আমরা সেই নামকরণে আমরা যাব। কিন্তু দীর্ঘতম কার্বন শৃঙ্খল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে দেখতে হবে যে কোন পথে গেলে কার্বন শৃঙ্খলকে আমরা সবচেয়ে লম্বা আমরা কার্বন শৃঙ্খল আমরা পাবো এবং সেই কার্বন শৃঙ্খল আমরা নির্বাচন করব। তো এইখানে একটা কথা দেখো, আমাদের দীর্ঘতম কার্বন শৃঙ্খল হলো এইটা, এই পথ।
এবং এই দীর্ঘতম কার্বন শৃঙ্খল বাদে, এই পথটা বাদে বাদবাকি যেগুলো রয়েছে তারা কিন্তু শাখা। তাহলে আমাদের এই উদাহরণটায় দুটো শাখা আছে। এটা তো দীর্ঘতম কার্বন শৃঙ্খলেই চলে গেল এবং বাদবাকি দুটো শাখা আছে। যদি এমন কোনো যৌগ পাওয়া যায় যেখানে দীর্ঘতম কার্বন শৃঙ্খল দুইভাবে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ক্ষেত্রে বেশি সংখ্যক শাখা পাবো সেই কার্বন শৃঙ্খলটাকেই আমাকে দীর্ঘ শৃঙ্খল হিসাবে নির্বাচন করতে হবে। আবার বলছি, এটা আমাদের রুল 2, যে সমান সংখ্যক কার্বন পরমাণু যুক্ত একাধিক কার্বন চেন যদি থাকে তাহলে বেশি সংখ্যক সাইড চেন যেটা আছে তাদেরকেই কিন্তু আমাদের মেইন চেন হিসাবে বেছে নিতে হবে। দেখো, আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে পরিষ্কার করি। আমরা যদি এই বরাবর গুনি তাহলে লং চেনে কটা কার্বন আছে? 1 2 3 4 5 6, 6টা কার্বন। আমরা যদি এই পথে গুনি 1 2 3 4 5 6, এক্ষেত্রেও 6টা কার্বন। তাহলে আমরা লংগেস্ট চেন এটাকে নির্বাচন করব না এটাকে নির্বাচন করব? আমি যদি এটাকে নির্বাচন করি তাহলে প্রতিস্থাপিত গ্রুপ সংখ্যা হচ্ছে 2টো। এটাকে যদি আমি নির্বাচন করি, আর যদি আমি এটাকে নির্বাচন না করে এইটাকে নির্বাচন করি, তাহলে এক্ষেত্রে প্রতিস্থাপিত গ্রুপ কিন্তু হচ্ছে একটা। মূল চেনের সঙ্গে এটা একটাই গ্রুপ যুক্ত হয়ে আছে। এক্ষেত্রে আমাকে কিন্তু নিতে হবে সেই গ্রুপটা যেখানে প্রতিস্থাপিত গ্রুপ হবে, প্রতিস্থাপিত গ্রুপ সংখ্যা বেশি হবে। আমাদেরকে সেই দীর্ঘতম চেনকে নির্বাচন করতে হবে যে ক্ষেত্রে আমাদের এই প্রতিস্থাপিত গ্রুপের সংখ্যা বেশি হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের সঠিক হলো না। তাহলে আমাদের মেইন চেন হয়ে যাবে এটা, যেখানে প্রতিস্থাপিত চেনের সংখ্যা হবে 2টো। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আমি গোটা কয়েক লং চেন অনুশীলনী তোমাদেরকে দিচ্ছি। দীর্ঘচেন নির্বাচনের যে প্র্যাকটিসটা আমি দিলাম, এটাকে করে এর লং চেনে কটা কার্বন আছে আমাকে পোস্ট করো। আমি নিশ্চয়ই আমার মতামত দেব। কোথাও কিছু বুঝতে না পারলে ইনবক্সে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সে কথার উত্তর দেব। আজকের মতো আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি।